জীবনের সেই মানুষটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে মানুষটা আপনাকে স্পেশাল ফিল করাবে। আপনি যে স্ট্যাটাসের হন না কেন, যে মানুষটা সবসময় আপনাকে ফিল করাবে ইউ আর দ্য বেস্ট, যার জীবনে আপনি কখনো অপশন হবেন না, যার কাছে আপনি হবেন অনলি পার্সন, যার গুরুত্ব থাকবে সবার উপরে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কারো আত্মবিশ্বাস জয় করতে পারা। কিছু মানুষ এটা খুব সহজেই করতে পারে। এরা আমাদের আত্মবিশ্বাস যোগায়, আমাদেরকে স্পেশাল ফিল করায়। আমরা যেমন, তারা আমাদেরকে ঠিক তেমনভাবেই ট্রিট করে, অন্যদের মতো জাজ করে না। আমাদের ভিতরকার মনের সৌন্দর্য বের করে আনতে সাহায্য করে, অনুপ্রেরণা দেয়। মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই কখনো কখনো নিজেকে নিয়ে দ্বিধায় ভুগি, নিজের জন্য নিজের ভালোবাসার অভাব বোধ করি। নিজেকে ভালো না লাগা, অবহেলা করা কম বেশি আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে। তখন যারা আমাদের পাশে থেকে আমাদের আত্মবিশ্বাস যোগায়, আমাদেরকে গুরুত্বপূর্ণ ফিল করায়, এই মানুষগুলো আমাদের জীবনে সবচেয়ে সেরা প্রাপ্তি। তবে ছোট্ট একটা বিষয় খেয়াল রাখবেন, যারা আপনাকে অনুপ্রেরিত করে, সবসময় স্পেশাল ফিল করায়, দিন শেষে আপনার জীবনও যেন তাদের ভূমিকাটা এরকমই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যারা আমাদেরকে স্পেশাল ফিল করায়, বেস্ট প্রায়োরিটি দেয়, আমাদের জীবনে তারা খুব বেশি স্পেশাল হয়ে উঠতে পারে না। আমাদের প্রথম প্রায়োরিটি লিস্টে তারা কখনোই থাকে না। কখনো এমন অকৃতজ্ঞ হবেন না, বরং তাদেরকেও আপনার জীবনের বেস্ট প্রায়োরিটি এবং সম্মানের সব সময় আগলে রাখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। দেখতে দেখতে ঈদের দিনগুলো কিন্তু কাটিয়ে ফেললাম, তবে এবার ঈদে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। বলতে পারেন একরকম এতটা ব্যস্ত ছিলাম, আর সেই সঙ্গে শারীরিক অনেক সমস্যা ছিল। আমার কথা শুনে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে আমি কিন্তু এখনো মোটামুটি অনেক অসুস্থ। তাই আপনাদের সঙ্গে কিন্তু এবারে ঈদের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তবে আমি ফুটেজটা নিয়ে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। অনেক দেরিতে হলেও আজকে আপনাদের সঙ্গে ঈদের ব্লগটি শেয়ার করছি। আসলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে আপনাদের সঙ্গে তুলে ধরতে। হয়তো সবকিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। প্রথমেই বলেছি আমি কিন্তু অসুস্থ ছিলাম আর কিছুটা ব্যস্ত ছিলাম, যে কারণে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের কাউকে কিন্তু আমার ঈদ মোবারক জানানো হয়নি। আমার অনেক বোনেরা আমাকে এসে কমেন্ট করে ঈদ মোবারক জানিয়েছেন। আমি সত্যি দুঃখিত যে আপনাদের সঙ্গে যে একটু ঈদের ব্লগ শেয়ার করবো সেটা পারিনি। আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ঈদের আগের দিনের ফুটেজ, মানে শেষ মুহূর্তে কিছু প্রস্তুতি ছিল। ঈদের আগের দিনে বাসার অনেক কিছু আমি পরিষ্কার করেছিলাম, আর এই দিনটা আমি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করেছি, যেটা আসলে আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো কিছু কিছু ফুটেজ আমি ধারণ করে রেখেছিলাম। আসলে সংসারের টুকিটাকি কাজ তো আমরা সব সময় করে থাকি। তো আমার বিভিন্ন জায়গায় যে ধরনের রেক্সিনগুলো দেওয়া ছিল সেগুলো একটু চেঞ্জ করে নিয়েছিলাম, আবার নতুন করে একটু সাজিয়েছিলাম। ভেবেছিলাম ওই দিনই আপনাদের সঙ্গে ভিডিওটা আপলোড করব, কিন্তু দুঃখের বিষয় সারাদিন কাজ করার পর আমার বিকেলবেলা এত জ্বর উঠেছে, কি বলবো। আর পরের দিন ঈদ, বুঝতেই পারছেন। তো এখন পর্যন্ত যেসব ফুটেজগুলো দেখছেন সেগুলো কিন্তু আমার ঈদের আগের দিনের ফুটেজ। অনেক দেরিতে হলেও ভাবলাম আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দেই। যেহেতু ওই দিন ছিল ঈদের আগের দিন, তো মোটামুটি অনেক কাজ ছিল, বাসাটা একটু গুছিয়ে নেওয়া, তারপরে মশলা কাটার বিষয়টা তো রয়েছে। তো যিনি আমাকে সবসময় কাজে হেল্প করেন, সেই আপাটা আমাকে আসলে হেল্প করে দিচ্ছিল, আমার মশলাগুলো কেটে দিচ্ছিল। ভাবলাম যে আমি এই ফাঁকে অন্যান্য কাজগুলো করে নিই, আর উনি যেহেতু মশলাগুলো কেটে দিয়েছে, তো এই জন্য আমার আসলে অনেকটা হেল্প হয়েছিল। সত্যি কথা বলতে মশলা করতে গেলে তো মশলাটা কাটাতেই বেশি সমস্যা। তো প্রথমে আমি ডাইনিং টেবিলের যে রান্নাটা নতুন নিয়েছি, আমি শেষ পর্বে যে আপনাদের ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু দেখিয়েছি যে আমি অনলাইন থেকে সোমা হ্যান্ডিক্রাফটস পেজ থেকে এই রান্নাটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম। প্রায় 3 মাস পরে আপু এটা আমাকে দিয়েছেন। আর আমি যে কালারটা দিয়েছিলাম, আপু সেই কালারটা সুতাটা মেলাতে পারিনি, সেটাও কিন্তু আমি বলেছিলাম। তো এরপর প্রথমে আমি শুধুমাত্র খালি টেবিলের উপরে রেখে দেখেছি মানে কেমন লাগছে। দেখলাম যে মোটামুটি ভালো লাগছে, তবে এভাবে তো উপরে রেক্সিন দেওয়া যাবে না, তাতে করে
অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, এই জন্য আবার একটি টেবিল ম্যাট দিয়ে তারপরে রান্নার দিয়েছি। আর এই যে আপনাদের কিন্তু গত পর্বে বলেছিলাম আমি কিছু টিউলিপ ফুলের অর্ডার দিয়েছি, তো ওই দিন কিন্তু আমার হাতে টিউলিপ ফুলগুলো চলে এসেছিলো। তো আমি সুন্দর করে এই যে আমি যে নতুন যে ফ্লাওয়ার ভাসটা নিয়েছি সেখানে এটা সাজিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এটা কিন্তু অনেকে এক কালারও নিয়ে থাকে, আবার দুইটা কালার মিলিয়েও করে। তো আমি আসলে সেরকমটা করিনি, আমার কাছে সবগুলো কালার খুব ভালো লাগছিল। তো আমি এখানে 7টা রং নিয়ে তারপরে একটি ফুলের তোড়া তৈরি করেছি। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে আমার টেবিলটা কিন্তু নতুন একটা লুকে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর এদিক থেকে আমার মশলাগুলো কিন্তু কাটা হয়ে গেছে, ভাবি সব মশলা কেটে দিয়েছে। আর সেই সঙ্গে আমি এখানে একটা বিশেষ মশলা তৈরি করব। আর এটা হচ্ছে কোরবানির বা যে কোনো গরুর মাংস বা আপনি যখন মাংস রান্না করবেন যে কোনো মাংসই হোক, এই মশলাটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি মাংসটা রান্না করে নিতে পারবেন। তাহলে বলে দিচ্ছি কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি জয়ফল, তারপর নিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, শুকনো মরিচ, দারুচিনি, তারপরে নিয়েছি লং, আর এখানে নিয়েছি স্টার মশলা, তারপরে সাদা গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, নিয়েছি কিছুটা তেজপাতা, জিরা, আর জয়ফল জয়ত্রী সেটা তো রয়েছেই। তো সমস্ত মশলাগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি বলতে এটা যেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। একদম হালকা আছে গরম করে নিয়েছি, এখন কিন্তু এটা একদম মুচমুচে হয়ে গেছে। আর এটাকে আমি গুঁড়ো করে নিব। আর এই মশলাটা থাকলে আপনি যে কোনো মাংস কিন্তু রান্না করে নিতে পারবেন খুব সহজে, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আর এটা দিয়ে কিন্তু আপনি কালো ভুনাটাও রান্না করতে পারবেন। তো এই যে আমার মশলাটা করা হয়ে গেছে, আর এই দিক থেকে কিন্তু আমি সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন সব কিছু। তো আমার কুরবানির মশলাও কিন্তু অলমোস্ট রেডি করে ফেলেছি। আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু আমার ছিল ঈদ ব্লগ, মানে ঈদের উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি সেটা করে উঠতে পারিনি। এক কথায় আমার ঈদ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। কি করব বলুন তো, সংসারের সব কাজ সামলে তারপর তো ভিডিও শেয়ার করতে হয়। আর কিছু কিছু সময় না ইচ্ছে থাকলেও অনেক কিছু আমরা করতে পারি না, সেটা কিন্তু আমি সব সময় বলি। আর ঈদের মুহূর্তটা অনেক ব্যস্ত থাকি আমরা গৃহিণীরা, তাই ইচ্ছে থাকলেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালের ব্লগ, যে ঈদের দিন সকালে আমি কি কি করছি। আর একটা কথা এখানে বলে রাখছি, আমি কিন্তু সবকিছুই ফুটেজ আকারে ধারণ করতে পারিনি, যেহেতু আমি একা হাতে কাজ করছিলাম। আর ঈদের দিন বলে কথা, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। এরপরও অনেক কাজ কিন্তু আমি স্কিপ করে গেছি। তো এই যে প্রথমে আমি নুডলস রান্না করে নিচ্ছি। প্রথমে বলে ভুল হবে, আমি কিন্তু প্রথমে অলরেডি সেমাই রান্না করে নিয়েছি। সেমাইটা রান্না শেষ করে এরপর নুডলস রান্না করে নিচ্ছি। আর চিকেন ফ্রাইটা কিন্তু গতকালকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সেটা আমি প্রথমেই ফুটেজে দেখিয়েছি। আমি চেষ্টা করি যেহেতু আমি একা হাতে কাজ করি, তাই আগের দিন অনেক কাজ করে এগিয়ে রাখার জন্য। তো অলরেডি আমার নুডলসটা রান্না হয়ে গেছে, তো আমি নুডলসটা সার্ভ করে নিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে রয়েছেন কিন্তু ভিডিওর নিচে একটু লাইক দিতে ভুলে গেছেন, তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটু লাইক দিয়ে দিন। আপনি একটু লাইক আমার এই ভিডিওটি আপনাদের মতো আরও অনেক অনেক কিউট আপুদের কাছে পৌঁছে দিবে। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে আমার তো নুডলস রান্না হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইগুলো রেডি করে নিচ্ছি। চিকেন ফ্রাই তো আগে থেকে ম্যারিনেট করা ছিল, তো সেটা কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করিনি। তো এখন সবশেষে শুধুমাত্র আমি এক টুকরো লেবুর রস চিপে তারপর ভালো করে মেখে নিয়েছি। আর এই দিক থেকে আমি একটা ময়দা রেডি করে নিয়েছি। ময়দার মিশ্রণের মধ্যে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমাদের বাসায় সবাই মোটামুটি ঝাল খেতে পছন্দ করে, তাই আমি 1 চা চামচ পরিমাণ ঝাল দিয়েছি, মানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর সেই সঙ্গে লবণ দিয়েছি স্বাদ মতো, একটা দিয়েছে স্বাদী ম্যাজিক মশলা, আর সেই সঙ্গে দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। প্রথমে ভেবেছিলাম চিকেনগুলো ক্রাম করব, তারপর ভাবলাম যে না, চিকেনটা ফ্রাই করি। তো এই যে ময়দার মধ্যে আমি একটু কোট করে নিচ্ছি। প্রথমে একবার ময়দার মধ্যে মাংসটা গড়িয়ে নিয়ে এরপর কিন্তু পানিতে ভিজিয়ে নিয়েছি। পানিতে ভিজিয়ে নিয়ে 1 মিনিট রেখে তারপর উঠিয়ে আবার ময়দায় কোট করে নিয়েছি। আমি যখন প্রথম প্রথম চিকেন ফ্রাই তৈরি করতাম তখন কিন্তু ঠিকঠাক কোটিংগুলো পড়তো না,
তো ভাবলাম যে কেন পড়ে না। তারপর এটা রহস্য বের করলাম, যত বেশি ভালো করে আপনি ময়দার মধ্যে এটাকে কোটিং করবেন, মানে বারবার এটাকে ঝাঁকিয়ে নেবেন, তত বেশি কিন্তু কোটিং হবে। তো আজকে আমি খুব বেশি একটা কোটিং করিনি, কারণ হচ্ছে হাতের সময় খুব কম। একদিকে চিকেন ফ্রাই তৈরি করছি, আর একদিকে কিন্তু আমি চটপটি রান্না করে নিচ্ছি। চটপটির ডাল কিন্তু আমি গতকাল রাতে ভিজিয়ে রেখে আবার সেদ্ধ করে রেখেছিলাম। বুঝেন তাহলে কত কাজ এগিয়ে রেখেছিলাম। প্রথমেই বলেছি, যেহেতু এক হাতে সব কাজ করতে হয়, তাই আমাকে কিন্তু অনেক কিছুই হিসাব করে কাজ করতে হয়। একবার ভেবেছিলাম চটপটি আজকে রান্না করব না, যেহেতু কুরবানির দিন অনেক ঝামেলা রয়েছে। তারপর ভাবলাম যে না, বাচ্চাদের মন খারাপ হবে, বিশেষ করে মেয়ের। আমার মেয়ে অনেক বেশি চটপটি ফুচকা পছন্দ করে। আমার মনে হয় আমার মেয়ে না, সমস্ত নারী জাতি, সমস্ত মেয়েরাই মনে হয় চটপটি ফুচকা একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চটপটিটাও কিন্তু রান্না করে নিচ্ছি। বেশ কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করেছিল যে আপু আপনার ফ্যামিলি মেম্বার্স কয়জন। আপু আমার ফ্যামিলি মেম্বার্স 4 জন। আমার 2 ছেলে মেয়ে আর আমরা 2 জন। তো বুঝতে পারছেন, 4 জন আমরা ফ্যামিলি মেম্বার্স। তো এদিক থেকে আমি একদিকে চিকেন ফ্রাই রান্না করছি, অন্যদিকে হচ্ছে চটপটি রান্না করে নিচ্ছি, আর এখানে টকটাও রেডি করে নিচ্ছি। টক তৈরি করার জন্য আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানিতে। এতে করে তেঁতুলের কাঠটা খুব সহজে বের করে নেওয়া যায়। আর এখন স্বাদ মতো লবণ, চিনি, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, তারপর চিলি ফ্লেক্স, আর কিছুটা হচ্ছে চাট মশলা, আর হচ্ছে চটপটি মশলা, সব কিছু দিয়ে অ্যাড করে নিচ্ছি। আর দেখছি এটা টেস্ট কেমন হচ্ছে। টেস্টের উপরে ভিত্তি করে আপনি মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখন আমি কিছুটা সেদ্ধ করা যে চটপটি ডাল রয়েছে সেটাও অ্যাড করে দিয়েছি। তবে এটা সব থেকে ভালো হয় ব্লেন্ড করে দিলে। তেঁতুলের টকটাও একটু ঘন হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। তো হাতে কম সময় থাকার কারণে আমি কিন্তু সেটা আর করছি না। দেখলাম কিছুটা টক, তাই কিছুটা আবার চিনি অ্যাড করে দিয়েছি। তেঁতুল বলে কথা, একসঙ্গে কিন্তু সবকিছু অ্যাড করে দেওয়া যায় না, বুঝে শুনে তারপরে দিতে হবে। তো আমার চটপটি কিন্তু রেডি হয়ে গেছে, আমি এরপর সার্ভ করে নিচ্ছি। সকালের নাস্তা কিন্তু অলমোস্ট রেডি আমার, এই যে দেখতে পাচ্ছেন। এটা ছিল আমার ঈদের দিন সকালের নাস্তা। আমি সেমাই রান্না করেছিলাম, চটপটি করেছি, নুডলস রান্না করেছি, চিকেন ফ্রাই করেছি। যদিও আমাদের দেশে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ঈদের দিন মলিদা। আমি কিন্তু মলিদা তৈরি করিনি, যেহেতু আজকে কোরবানির ঈদ, আর তাছাড়া নিজের শরীরটাও ভালো না। আর মলিদাটা আমারই বেশি পছন্দ বাসায়। আর বাচ্চারা তেমন একটা খাবে না, আর আপনাদের ভাইয়াও খাবে না, তাই মলিদাটা আমি আজকে আর রান্না করিনি। তো যাই হোক, এরপর আমি আর দুপুরে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এই ফাঁকে আমি হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানানোর কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এতটাই শরীর খারাপ লাগছিল কি বলবো। কিছু তো করার নেই, কাজ তো করতে হবে। তো যাই হোক, এরপর চলে এলাম আবার রান্নার আয়োজনে। এরই মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া গরু বানিয়ে নিয়ে আসছে। তো আমি এখানে প্রথমে কিছুটা কলিজা রান্না করে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে। এখন প্রায় 2:30টার বেশি বেজে গেছে, আমি এখন পর্যন্ত কোনো রান্না করে উঠতে পারিনি। তো প্রথমে কলিজা রান্না করে নিচ্ছি। যেহেতু কলিজা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, আর এর মধ্যে মাংসটা সব গুছিয়ে নিয়ে তারপর মাংস রান্না করে দেব। তো আমি কিন্তু আমার কোরবানির গরু থেকে শুরু করে মাংস কাটা কোনো কিছু শেয়ার করিনি। এক কথায় সেই ফুটেজগুলো আমি নিতেই পারিনি। তবে হ্যাঁ, যতটুকু আপনাদের ভাইয়া এনে দিয়েছে সেটা যে আমি শেয়ার করব সেরকম কোনো ইচ্ছে ছিল না। ওই যে প্রথমে বলেছি, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম, আর মন মানসিকতা ভালো না লাগলে না কোনো কাজ করতেও ভালো লাগে না। এক কথায় যে বাধ্য হয়ে কিন্তু অনেক কাজ করেছি। এবারে ঈদের আগ থেকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো না, অনেক অসুস্থ ছিলাম। তো যাই হোক, এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক দিন পর্যন্ত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, যে কারণে আপনাদের কাউকে ঈদ মোবারকটাও বলা হয়নি। আর তাই তো আজকে বলে দিচ্ছি সবাইকে ঈদ মোবারক। যদিও জানি আপনারা সবাই বলবেন আপু ঈদের 3 দিন 4 দিন পরে কিসের ঈদ মোবারক জানাচ্ছ, কি করব বলুন তো। আমার তো ইচ্ছে ছিল আমার ঈদের আনন্দ আপনাদের সকলের সঙ্গে ভাগাভাগি করে নিই। ঈদের একটি ব্লগ শেয়ার করলে অবশ্যই আপনারা সেটা তো দেখতেন। তা আমি তো সেটা পারিনি, বা আপনারা আমাকে ঈদ মোবারক জানাতেন। তারপর আমার অনেক আপুরা আমাকে ঈদ মোবারক জানিয়েছেন, যাদের রিপ্লাই আমি দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এরই মধ্যে আমার কিন্তু অ্যাক্টিভ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু এখানে কলিজা মাংস ভুনা করে নিয়েছি, আর রুটি তৈরি করেছি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন আবার আমি মাংস রান্না করে নিচ্ছি। নতুন হাঁড়িটা ঈদ উপলক্ষে কিনেছিলাম, আর ঈদের সময় রান্না করব না তা কি করে হয়। তো প্রথমে কিন্তু অন্য একটা হাঁড়ি নিয়েছিলাম রান্না করব বলে, তারপরে ভাবলাম যে না, ঈদ উপলক্ষে যেহেতু কিনেছি তাই ঈদের দিন একটু রান্না করি। তো মাংস রান্না করার জন্য আমি প্রথমে কিছুটা ব্রেস্তা তৈরি করে নিয়েছি।
যখন আমি একসঙ্গে অনেক মাংস রান্না করি কিংবা ঈদের সময় বা যে কোনো অনুষ্ঠানে স্পেশাল মাংস রান্না করার সময় বেরেস্তাটা ইউজ করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো লাগে। আর এটা কিন্তু সব শেষে আমি মাংসের উপরে ছড়িয়ে দিব। তো আমি এখানে কিন্তু কোনো প্রকার রেসিপি শেয়ার করছি না, আমি একসঙ্গে আজকে প্রথমে 7 কেজি গরুর মাংস রান্না করে নিব। তো আমার হিসেব অনুযায়ী আমি সব কিছু কিন্তু মেপে দিয়ে দিয়েছি। তো আমি ওই যে প্রথমেই বলেছি রেসিপি কিন্তু শেয়ার করছি না, নর্মাল যেভাবে রান্না করি মাংসের পরিমাণ হিসেবে আমি সেভাবে মশলাটা দিয়ে নিয়েছি। শুধু আমি স্পেশালি যে মশলাটা তৈরি করেছি, যেটা আপনাদেরকে কিছু আগে দেখিয়েছি, সেই মশলাটাকেই দিয়ে নিব এক্সট্রা করে। আর ওই মশলাটা যেহেতু দিব, তাই অন্য গুঁড়া মশলা বা বাটা মশলা আমি কিন্তু অ্যাড করিনি। তো আমি ভালো করে কিন্তু মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি। তো একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, যদিও আমি কমেন্ট পড়বো বলে ভাবিনি আজকে, যেহেতু ঈদ ব্লগ শেয়ার করছি। আমি গত পর্বে যে রান্নাটা দেখিয়েছিলাম, মানে আজকেও যে রান্নাটা দেখিয়েছি, একজন আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু জানতে চেয়েছেন আমি যে রান্নাটা নিয়েছি সেটার দাম কত। আপু রান্নাটার দাম ছিল 4,500 টাকা। আর হ্যাঁ, আপু নাকি ইউটিউবার আপুর নাম খুঁজে পাননি, তাই আপুকে উদ্দেশ্য করে আবারও বলে দিচ্ছি। আর আপনারা যদি কেউ কখনো এই রান্নাটি নিতে চান, বা অন্যান্য অনেক ধরনের রান্না রয়েছে, সেখানে শুধুমাত্র রান্নার বলে ভুল হবে, সেখানে কিন্তু অনেক ধরনের জিনিস তৈরি করা হয়। যদিও আমি কিন্তু রিভিউ দিচ্ছি না, শুধুমাত্র বলে দিচ্ছি, যদি আপনারা কেউ কিনতে চান তাহলে আপনারা সোমা হ্যান্ডিক্রাফটস লিখে সার্চ করতে পারেন। সেটা হতে পারে ফেসবুক পেজ কিংবা ইউটিউব, যেখানে আপনারা সার্চ করবেন সোমা হ্যান্ডিক্রাফটস একটা পেজ রয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। সোমা আপু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে থাকেন। তো আমি তো প্রথমে দুপুরে রুটি আর কলিজা ভুনা করে নিয়েছি, আর এখন গরুর মাংস আর একটু খিচুড়ি রান্না করেছি অল্প করে, মানে যার যেটা ভালো লাগে সে সেটা খেতে পারে। আর এখন যে রান্না করছি এটা কিন্তু প্রায় সন্ধ্যার সময়। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন প্রাণী জলে কিন্তু পড়ে না। ধাঁধার সঠিক উত্তর ছিল জোনাকি। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফাহমিদা আক্তার। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই ছিল আমার ঈদ ব্লগ। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।